আজকে আমরা রাইট ইউজ দ্য ভার্বের আরেকটি কোয়েশ্চেন সমাধান করব। এটা রাজশাহী বোর্ড 2024 সালে এসেছে। রাইট ইউজ দ্য ভার্ব গ্রামারের একটা মোটামুটি একটু কঠিন অংশই বলা চলে। স্টুডেন্টদের কাছে একটু হেজিটেশন হয় ভার্বগুলো সঠিকভাবে কাজ করতে গিয়ে। তো রাইট ইউজ দ্য ভার্ব করতে গেলে আগে টেন্স এবং কনজুগেশন অফ ভার্ব এবং বয়স সম্পর্কে মোটামুটি ভালো ধারণা থাকা দরকার। তো এগুলা করার আগে অবশ্যই মোটামুটি একটা ধারণা রাখবে, যাতে আমরা এখন বলতে গেলে যাতে স্টুডেন্টরা বুঝতে পারে যে আমি আসলে কোন জায়গা থেকে কোনটাকে বলছি। আমি তারপরও ডিটেলস বলার চেষ্টা করব। তারপর কিছু কিছু জিনিস আছে আগে থেকে জানা থাকলে বুঝতে অসুবিধা হয়, নয়তো একটু ডিফিকাল্ট মনে হতে পারে। ঠিক আছে, লেটস স্টার্ট দ্য ক্লাস। আগে একটু পড়ে নিই। দ্য লাইফ অফ আওয়ার ফার্মার্স বি ফুল অফ হার্ডশিপস। আমি এখানে একটু রেড কালার দিয়ে রেখেছি। মূলত এই যে প্রিপোজিশন দ্বারা এই যে অংশটা যুক্ত আছে, প্রিপোজিশন দ্বারা মাঝখানে প্রিপোজিশন হচ্ছে এই যে অব। প্রিপোজিশন দ্বারা যুক্ত শব্দের প্রথম অংশটুকু মূলত সাবজেক্ট, এটি সাবজেক্ট দ্য লাইফ। তো যেহেতু এই লাইফ হচ্ছে সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য আমরা এখানে ব্যবহার করব প্রেজেন্ট ফর্ম ইজ ফুল অফ হার্ডশিপ। এই কারণে যে কৃষকদের জীবন সবসময় কষ্ট করে, এটা শুধু আজকাল নয়, ভবিষ্যতে সবসময়। আর এই যে এখানে দেয়া আছে এটা কিন্তু ফার্মার্স, এটা প্লুরাল, আওয়ার ফার্মার্স। তো দেখতে এটা প্লুরাল হলো, এটা মূলত হবে সিঙ্গুলার ভার্ব ইজ ফুল অফ হার্ডশিপস। আমাদের কৃষকের জীবন মূলত নানা কষ্টে ভরা। মেনি আ ফার্মার নট নো হাউ টু কালটিভেট সায়েন্টিফিক্যালি। তো এখানে হচ্ছে কি মেনি আ ফার্মার মানে হচ্ছে যে এটা কিন্তু সিঙ্গুলার একটা সাবজেক্ট। মেনি আ ফার্মার অর্থাৎ এই যে অনেক ফার্মারের মধ্যে প্রায় প্রত্যেকেই, এখানে আবার নেগেটিভ হবে কথাটা, নো হাউ টু কালটিভেট সায়েন্টিফিক্যালি। আমাদের ফার্মার্সরা মূলত চাষাবাদ করতে জানেন না সায়েন্টিফিক্যালি। তো জানেন না যেহেতু প্রেজেন্ট টেন্স, যেহেতু সাবজেক্টও থার্ড পারসন সিঙ্গুলার। তো আমি যদি এই এমনিতে এটা অ্যাফার্মেটিভ হতো, তাইলে সেখানে হতো ভার্বের সাথে এস বাই এস হতো, যেহেতু সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার। আর নেগেটিভ করতে গেলে আমরা এখানে বসাবো ডাজ নট, ডাজ নট নো হাউ টু কালটিভেট সায়েন্টিফিক্যালি। অর্থাৎ আমাদের কৃষকরা জানে না, মেনি আ ফার্মার ডাজ নট নো হাউ টু কালটিভেট সায়েন্টিফিক্যালি। দে ওয়ার্ক হার্ড ফ্রম ডন টু ডাস্ক। এটা অবশ্য মানে তারা সারাদিনই সকাল থেকে শুরু করে একবারে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে, এটাও এটা এবার নিত্য সত্য। সেজন্য এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে মূল ভার্ব হবে, অর্থাৎ এটা ওয়ার্কই হবে। দে ওয়ার্ক হার্ড ফ্রম ডন টু ডাস্ক বাট দ্যাট টয়েল, এই টয়েল মানে হচ্ছে পরিশ্রম, কিন্তু তাদের পরিশ্রম গো অ্যাওয়ে ডিউ টু ল্যাক অফ সায়েন্টিফিক নলেজ। তাদের যে পরিশ্রম এটা মূলত নষ্ট হয়ে যায় তাদের এই সায়েন্টিফিক নলেজের অভাবে। তাহলে এটা যেহেতু এই সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার, এটার বেলায় হবে গোজ অ্যাওয়ে, মানে তাদের পরিশ্রম বৃথা চলে যায় ডিউ টু ল্যাক অফ সায়েন্টিফিক নলেজ। ল্যাক হচ্ছে অভাব, সায়েন্টিফিক নলেজ হচ্ছে জ্ঞানের অভাব, বৈজ্ঞানিক জ্ঞানের অভাবে তাদের যে পরিশ্রম বৃথা যায়। আওয়ার গভর্নমেন্ট অফার্স আ লট অফ অপরচুনিটিস টু দ্যাম উইথ আ ভিউ টু। এই যে এখানে রেড মার্ক করা আছে, উইথ আ ভিউ টু থাকলে ভার্বের সাথে আইএনজি হয়ে যাবে মূল ভার্বের সাথে। তাহলে এটা হবে এলিমিনেটিং দেয়ার সাফারিংস উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, প্রিপেয়ার টু, এগুলো থাকলে ভার্বের সাথে আইএনজি হয়ে যায়। তাহলে এলিমিনেটিং দেয়ার সাফারিংস, আনফর্চুনেটলি দে নট অ্যাভেল দ্যামসেলভস অফ দোজ অপরচুনিটিস। এই যে হচ্ছে অ্যাভেল হচ্ছে সচরাচর করা। এই যে তারা এই যে সুযোগ সুবিধাগুলো সরকার দিচ্ছে, এই সুযোগ সুবিধাগুলো তারা কি করছে, ইচ্ছা করে তারা অ্যাভেল করছে না, মানে এটা নিজেদের জন্য সহজ করছে না, এটা হবে কি তারা পারছে না, তারা সেগুলো পারছে না। এই জন্য যেহেতু পারাটা হচ্ছে ক্যান ইউজ করতে হবে, প্রেজেন্ট টেন্স যেহেতু ক্যান নট ইউজ করতে হবে, ক্যান নট অ্যাভেল দেমসেলভস, তারা নিজেরা এই সুবিধাগুলো কাজে লাগাতে পারছে না, অপরচুনিটিসগুলো। ইট ইজ টাইম, এটা গ্রামাটিক্যাল একটা রুল। ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম থাকলে এই যে পরে যে ভাবটা আসবে সেটা ফার্স্ট ফর্ম হবে, মানে গেটের ফার্স্ট ফর্ম হচ্ছে গট। তো ইট ইজ টাইম দে গট সায়েন্টিফিক এডুকেশন অ্যান্ড অল কনসার্নড, একই কারণে এটাও হবে ফার্স্ট ফর্ম হেল্প দাম, এটার কারণে, ইট ইজ টাইমের কারণে। অর্থাৎ এই ক্ষেত্রে সবার তাদেরকে সহযোগিতা করা দরকার। ইফ দে এডুকেট দে টু কন্ট্রিবিউট বেটার টু দ্য প্রসপারিটি অফ দ্য কান্ট্রি। এটাকে আমরা দুভাবে করতে পারি। ইফের যদি আমরা প্রথমটাকে প্রেজেন্ট ধরি, যে ইফ দে আর এডুকেটেড, যদি তারা শিক্ষিত হয়,
একটু প্যাসিভ হবে এই অংশটা। তারা যদি শিক্ষিত হয়, দে আর এডুকেটেড, তারা যদি শিক্ষিত হয়, দে। এখন যদি ইফের প্রথম অংশ প্রেজেন্ট টেন্স হলে পরের অংশতে ক্যান মে শেল ইউজ করতে হবে। তো এটা আমরা ধরে নিই যে শেল উইল, দে উইল কন্ট্রিবিউট বেটার টু দ্য প্রসপারিটি অফ আওয়ার কান্ট্রি। অর্থাৎ তারা যদি এখন শিক্ষিত হয় তাহলে তারা কী করবে, সমাজের অগ্রগতিতে অবদান রাখতে পারবে। আর যদি এটা আমরা এটাকে ফার্স্ট টেন্স হিসেবে ধরি, ইফ দে, তখন এটা দিতে হবে ওয়ার এডুকেটেড, তারা যদি শিক্ষিত হতো তাহলে এরা ওই যে আগে যে উইল ইউজ করেছিলাম উইলের পরিবর্তে উড হয়ে যাবে, দে উড হবে, এটা হবে না, টু নাই। টু এমনিতে মূল ভার্ব হবে, মডেল অক্সিলারি যেহেতু উইল বা উড এই দুটোই মডেল অক্সিলারি। তো আমরা যদি এখানে ফার্স্ট ফর্ম ইউজ করি মানে ওয়ার ইউজ করি, ওয়ার এডুকেটেড, তাহলে এখানে হবে উড কন্ট্রিবিউট বেটার টু দ্য প্রসপারিটি অফ আওয়ার কান্ট্রি। দ্য প্রসপারিটি অফ আওয়ার কান্ট্রি, এটা মূলত এই রুলটা একই, প্রিপোজিশন দ্বারা যুক্ত শব্দের প্রথমটা হচ্ছে সাবজেক্ট, তো এখানেও সাবজেক্ট হচ্ছে দ্য প্রসপারিটি অফ আওয়ার কান্ট্রি। যেহেতু সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার, এখানে ভার্বের সাথে এসবিএস হবে, তাহলে সেক্ষেত্রে হবে লাইজ ইন দেয়ার প্রপার এডুকেশন, দেশের অগ্রগতি তাদের সঠিক শিক্ষার মধ্যে নিহিত মানে ওখানে আছে। শুরুতেই ভার্ব হলে ভার্বের সাথে আইএনজি বা টু হয়। আমরা এখানে একটু দেখে যাই, আ ফার্মার, আমরা যদি এডুকেটিং আ ফার্মার, এটা যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, এই হচ্ছে সাবজেক্ট পুরাটা। একটা ফার্মারকে শিক্ষা দেওয়াটা, তাহলে এটা ভার্বের সাথে এস বাই এস হবে, যেহেতু পুরাটাই প্রেজেন্ট টেন্স দ্বারা লেখা। মিনস এডুকেটিং আ ফ্যামিলি অ্যান্ড আ নেশন, যেহেতু এটা প্রেজেন্ট, আমরা যদি এটাকে আইএনজি করে দিই মানে এডুকেটিং পার্টিসিপল করে দিলে, তো এটাও পার্টিসিপলের রূপে দেওয়া আছে, তো সেই জন্য আমরা এটাকে পার্টিসিপল করে দিই, এডুকেটিং আ ফার্মার, টু সহ দিলেও হবে। সেক্ষেত্রে হচ্ছে মিনস এডুকেটিং আ ফ্যামিলি অ্যান্ড আ নেশন, অর্থাৎ একজন ফার্মারকে যদি শিক্ষিত করা যায় তাহলে তার পরিবারও শিক্ষিত হবে, জাতিও শিক্ষিত হবে। অ্যান্ড ইট, যদি আমরা কৃষককে শিক্ষিত করতে পারি তাহলে কি হবে, যে এটার রেজাল্ট হবে দারুণ সাকসেস সর্বক্ষেত্রে, ইট রেজাল্টস ইন গ্রেটার সাকসেস, অর্থাৎ এটা দারুণ সাকসেস হবে। অথবা আমরা ফিউচার টেন্সও বলতে পারি, এখন যদি আমরা এটা করতে পারি তাহলে ফিউচারে এই ফলাফলগুলো দেখবো, ইট উইল রেজাল্ট ইন গ্রেটার সাকসেস টু এভরি সেক্টর অফ দ্য কান্ট্রি। আচ্ছা, এই হচ্ছে শূন্যস্থানের এই ভার্বের আনসারগুলো। আমরা এবার পুরো ভার্বের আনসারগুলো একটু এক নজরে দেখে নিই। প্রথমে শূন্যস্থানে বি ছিল, এটা হবে ইজ। দ্বিতীয় শূন্যস্থানে নো ছিল, এটা আমরা দেবো ডাজ নট নো, নেগেটিভ করে দিতে হবে। তারপরে শূন্যস্থানে ওয়ার্ক ছিল, ওয়ার্ক। এরপরে ছিল গো, এটা গোজ হবে। এলিমিনেট শব্দটা এলিমিনেটিং হবে। এলিমিনেটিং একটু এডিট করতে একটু সমস্যা হয়েছিল, আমরা একটু লিখে দিই। এলিমিনেটিং হবে কারণ উইথ বিউটু থাকলে ভার্বের সাথে আইএনজি হয়ে যায়। এবার হচ্ছে নট অ্যাভেল ছিল, আমরা এটা বলছি ক্যানট অ্যাভেল হবে। আর গেটের ফার্স্ট ফর্ম ছিল ইট ইজ টাইম থাকার কারণে, একই কারণে এটা হেল্প হবে। আর ইফের পর থাকাতে আমরা যদি প্রেজেন্ট টেন্স ইউজ করি তাহলে আর এডুকেটেড হবে, পরেরটা হবে ক্যান কন্ট্রিবিউট। আর এটা যদি না হয়, যদি ওয়ার এডুকেটেড হয় তাহলে এটা হবে কুড কন্ট্রিবিউট বা উড কন্ট্রিবিউট। তারপরে ছিল লাইটা হয়ে যাবে লাইজ, এডুকেট ছিল টু এডুকেট অথবা এডুকেটিং, এটা সেন্টেন্সের শুরুতেই ছিল। যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে অটোমেটিক্যালি ভার্বের সাথে এস বাই এস হবে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নিয়ম। আর লাস্টেরটা ছিল আমরা বলছিলাম যে যদি এখন হয় তাহলে রেজাল্টস হবে, আর যদি ভবিষ্যতে হয় তাহলে হবে উইল রেজাল্ট, এই দুটা যে কোনো একটা দিলেই কারেক্ট হবে। তো ভার্ব আসলে যে কোনো বিষয়ই চর্চা করতে হয়, অনেক চর্চা না করলে খুব বেশি পারফেকশন আশা করা যায় না। তারপর প্র্যাকটিস করতে করতে একসময় পারফেকশন চলে আসবে। ধৈর্য ধরে সবাইকেই কাজ করতে হবে, পেশেন্স হ্যাজ ইটস ফ্রুট, ধৈর্য ধরেই এগোতে হবে। তো স্টুডেন্টকে মনোযোগ সহকারে একটু ভালো করে ক্লাসকে বোঝার জন্য এবং নিজেও ভালোভাবে প্র্যাকটিস করার জন্য পরামর্শ দেওয়া থাকলো। ধন্যবাদ সবাইকে, আজকের ক্লাস এটুকুই, আবারও ধন্যবাদ।